মনে হচ্ছিল কোনো আওয়ামী লীগের নেতা কথা বলতেছে আর কি। কথাটা কোন জায়গাতে দিন শেষে যার সাথে তারা 20 বছর ধরে ঘর সংসার করছে তাকে যদি এখন আপনি জঙ্গিবাদের সাথে কানেক্ট করেন তাহলে এটার দায় থেকে তারাও মুক্ত হবেন না। এটা একটা অ্যাবসার্ড জায়গা। বিষয়টা হচ্ছে কি সিরিয়াসলি এটাকে রাষ্ট্র দেখা দরকার। মানে ব্লেমের জায়গাতে গেলে যেটা হবে না, আপনি এটার ক্লু খুঁজে পাবেন না, বরং দেখা দরকার যে এইটার সাথে কারা জড়িত, এলিমেন্টগুলো কি কি, উপকরণ কারা, কারা কোন জায়গাতে ইনভলভ, এর সাথে কি আপনার দেশি ফোর্স না দেশের বাইরের ফোর্স জড়িত। এই পুরো জায়গাটা পলিটিক্যালি অ্যাড্রেস না করে এটা সিকিউরিটির জায়গা থেকে অ্যাড্রেস করা দরকার। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে না সব সমাজে প্রান্তিক চিন্তার লোক আছে, আমাদের আলেম ওলামায়ে কেরামদের সাথে আপনার ইনভলভ হওয়া দরকার। আপনার মনে থাকার কথা হেফাজত কিন্তু আপনার জঙ্গিবাদের বিরুদ্ধে কিন্তু ব্যাপক ক্যাম্পেইন করেছে সারা দেশে। তারা লক্ষ লক্ষ ওলামায়ে কেরামদের সাক্ষ্য সংগ্রহ করেছে, মসজিদ মাদ্রাসার ইমাম শিক্ষক মুয়াজ্জিন তাদেরকে নিয়ে তারা ক্যাম্পেইন করেছে। অতএব বাংলাদেশের মূলধারার ইসলামে কখনো জঙ্গিবাদ ছিল না, থাকতেও পারবে না, কাঠামোগতভাবেই নাই এটা। এই দেশের মানুষ এটা বিশ্বাস করে না এই ধরনের কাজের ভিতরে তারা ইনভলভ হবে। এটা শুধুমাত্র তারাই ব্যবহার করবে এরকম একটা কার্ড যারা সরকারকে অস্থিতিশীল করতে চায়। সরকারকে অস্থিতিশীল করলে জামাতের কি লাভ, 11 দলের কি লাভ, এনসিপির কি লাভ? একটা নতুন সরকার মানে বিকল্প কি আওয়ামী লীগকে আনবে সরকারকে অস্থিতিশীল করে 4 মাস পরে? এটা অদ্ভুত মানে অরাজনৈতিক বক্তব্য আর কি। এবং এগুলো হচ্ছে আওয়ামী লীগের ন্যারেটিভের মধ্যে পড়ে গেলে যে সমস্যাটা হয় আর কি। বাংলাদেশে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো ডেপুটি প্রাইম মিনিস্টারের কাজ করেন, ওনার ডিপার্টমেন্টের কাজ তো উনি করেন না। সমস্যা হচ্ছে যে এগুলোকে উনি অ্যাড্রেস করছেন না। পার্লামেন্ট চলতেছে, এগুলো নিয়ে আমরা বক্তব্য শুনতে চাই, পার্লামেন্টে এই ব্যাপারে আমরা কোনো বক্তব্য শুনি নাই। তো আমরা দেখতে চাই যে একটা রোড ম্যাপ, যে ওনারা এটাকে কিভাবে ডিল করবেন। আগের ভুলগুলো, আগের এই আপনার এজেন্সি লেড যে ব্যবসা, এগুলো বন্ধ হওয়া দরকার। বন্ধ হয়ে সিরিয়াসলি এটা ফ্যাক্টসের উপরে ভিত্তি করে ডিল করা দরকার। কারা এটার সাথে ইনভলভ, কারা পতাকা তৈরি করছে, কারা সাটাচ্ছে, এর পিছনের ফ্যাক্টরগুলো কি ইনসাইডের বেশি না বাইরের বেশি, অস্ত্র থেকে আসতেছে, অস্ত্র তো বিভিন্ন জায়গা থেকে আসতেছে, বিভিন্ন কারণে আসতেছে। আপনার পার্বত্য চট্টগ্রামে অস্ত্র বিভিন্ন গ্রুপ আনতেছে, তাহলে আপনি কোন গ্রুপ কার কাছে অস্ত্র বিক্রি করতেছে, কাকে ট্রেনিং দিচ্ছে? আপনার মনে থাকার কথা আপনার কুচি মানে যে ল্যান্ড আছে আপনার, এই তারা যে একটা মানে তারা একটা দেশ বানাইতে চায় পার্বত্য অঞ্চলে, তাদের ক্যাম্প তারা কিছু জঙ্গিকে ভাড়া দিছিল আপনার ট্রেনিং এর জন্য। যারা পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করতেছে তাদের ক্যাম্প ট্রেনিং করবার জন্য কিছু জঙ্গিকে হাতারা ভাড়া দিয়েছে। তাহলে কোনটার সাথে কোনটা মিলাবেন? মানে একটার সাথে আরেকটা তো যায় না, কেউ কারো পক্ষের না তো, কিন্তু তারা কমন জায়গাতে অস্ত্রের কাজ করতেছে, টাকার কাজ করতেছে, প্রশিক্ষণের কাজ করতেছে, এবং দুইটাই দেশ বিরোধী, দুইটাই দেশের স্বার্থ বিরোধী। তাহলে কি হচ্ছে সেটা তো বোঝা দরকার। সেই জিনিসটা তো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। কোনো রাজনৈতিক দল তো এটা দায় নিতে পারবে না, তাকে দায় দিতে পারবেন না তো। নীলুফার চৌধুরী মনি বলছিলেন যে সরকারকে ফেলে দেওয়ার জন্য বিরোধী দলের এই যোগসূত্র আছে এই জঙ্গিবাদের সঙ্গে, এবং মৌলবাদের যোগসূত্রের কথা তিনি বলেছেন। রাজনৈতিক মেঠো বক্তব্য ওইটা তো সীমান্ত এলাকায় মৌলবাদীরা পাশ করেছে। মাননীয় প্রধানমন্ত্রীও তো মানে ভুয়া ফটোকার্ড দেখে কয়েকবার বক্তব্য দিয়েছেন না উনি, যেটার জন্য পার্লামেন্টে উনি ক্ষমাও চেয়েছেন ওনার বিভিন্ন বক্তব্যের জন্য, দুঃখ প্রকাশ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে এগুলো নিয়ে কি বসে থাকার সুযোগ আছে? রাজনৈতিক মেঠো বক্তব্যকে আপনার এত সিরিয়াসলি নেবার কিছু নাই। বিরোধী দল না কোনো দল বিএনপিকে ফেলতে চাচ্ছে না, বিএনপি নিজেই পড়ে যেতে চাচ্ছে মনে হচ্ছে। তার ব্যর্থতা, তার ইস্যুগুলো সে ডিল করতে পারছে না। প্রাইম মিনিস্টার দেখেন এই যে একটা হিস্টোরিক সফর হয়েছে, তার প্রেস টিমের ফেইলিউর দেখেন, ছবি তোলা থেকে, আপনি যেহেতু সাংবাদিকতা লাইনে আছেন আপনি দেখেন, ছবি তোলা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় পেশাদারিত্বের ঘাপলা কিন্তু আমরা দেখেছি এখানে। ব্রিফিং করা থেকে শুরু করে প্রাইম মিনিস্টারের সফরকে জাতীয় গণমাধ্যমে তুলে ধরা, প্রত্যেকটা কাজে ফেইলিউর দেখেছি। এখন আমরা সবাই প্রাইম মিনিস্টারকে ওয়েলকাম জানাচ্ছি, উনি মালয়েশিয়া যাচ্ছেন, চীনে যাচ্ছেন, কিন্তু ওনার সফরটাকে জাতির সামনে তুলে ধরার দায়িত্ব তো ভাই আমার না, এটা তো সরকারের, রাষ্ট্রের। তাদের তো বিশাল বাহিনী আছে, রাষ্ট্র তো হাজার হাজার মানুষ পুষতেছে এই কাজটা করবার জন্য, তারা তো করতে পারতেছে না। তো ওটার জন্য কি জামাত দায়ী? এই যে প্রেস উইং যে মেজারেবলি ফেল করলো, ভুলভাল বাংলা ইংরেজিতে যে প্রেস রিলিজ পাঠায়, ওটার জন্য কি জামাত দায়ী? মানে দায় দেওয়ার তো আপনার লক্ষ্য খুঁজে বের করতে হবে। আননেসারি জামাতকে তো আপনি যেখানে জায়গায় টাইনে আনলে তো এটা নিজের ফেলিয়ার বের হয়ে আসবে সেখানে। তাই আমরা বোধ করতেছি প্রত্যেকটা জায়গায় সরকারকে সেলফ ক্রিটিক্যাল হওয়া দরকার, সেলফ ক্রিটিক্যাল হয়ে দরকার, রাষ্ট্রের মেশিনারি ইউজ করা দরকার। যে যেখানে দায়ী তাকে ধরেন, যে দলের হোক, যে যেখানে সাপোর্ট দিচ্ছে তাকে আপনি ধরেন, অ্যাড্রেস করেন, ফৌজদারি অপরাধের আইনের আওতায় নিয়ে আসেন। মানে ব্লেম গেম করলে রাষ্ট্রের সিকিউরিটি নষ্ট হয়ে যাবে, দেশের স্বার্থ লঙ্ঘন হবে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে জুলাই ইস্যুতে বিরোধী দলগুলোর সঙ্গে বিএনপির দূরত্ব কেন বাড়ছে?
মোটা দাগে দূরত্ব নাই আসলে, আমার কাছে মনে হয়নি আর কি। যেটা হয়েছে ধরেন, আমি এটা বারবার বলেছি যে বিএনপি গত 20 বছরের ফ্যাসিবাদের সবচেয়ে বড় ভিকটিম, এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজনীতির জায়গা থেকে বিএনপি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে, কিন্তু 24-এর গণ অভ্যুত্থান বিএনপির নেতৃত্বে হয়নি। এই যে একটা হীনমন্যতা বিএনপি নেতাদের মধ্যে কাজ করে, এই হীনমন্যতা অ্যাড্রেস করতে গিয়ে তারা দেখবেন, ওই গতকাল কিনা পরশু দেখলাম এক এমপি বলতেছে আগে রিকশায় চড়তো এখন প্রাডোতে চড়ে, এই পোলাপানকে বলতেছে, এনসিপির নেতাদেরকে বলতেছে। সত্য তো। সত্য তো এটা কার জন্য সত্য না? বিএনপির নেতারা, টোকাইদেরকে আমি চিনি না, বিএনপির হাজার হাজার টোকাইরা এখন প্রাডোতে চড়ে না? গত 2 বছর ধরে এদেরকে আমরা চিনি না? সামনে পিছনে যারা দৌড়ায় এরা প্রাডো দৌড়ায় না? ফ্ল্যাট দখল করতেছে না? হাট ঘাট মাঠ ইজারা দেশের টোটাল টেন্ডার বাণিজ্য তারা করতেছে না? কি করতেছে না? বিএনপির চাঁদাবাজির উপরে যে কয়টা পিএইচডি আছে, ওই কয়টা পিএইচডি করতে তো পোলাপানের আরো 10 বছর চাঁদাবাজি করতে হবে। 1.5 বছরে তো এই লেভেলের দক্ষতা অর্জন করতে পারার কথা না। তাহলে কে করে নাই? বাংলাদেশের রাজনীতিই তো ভাই রিক্সা থেকে প্রাডো, এটাই তো হয়েছে। বাংলাদেশের প্রথম বিরোধী দলগুলো তাই করবে। করবে কি করবে না আমরা তো চাই না করুক, কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা তো আলোচনার টপিক না। সেশন কি? বাজেট সেশন। আপনি কি কথা বলছেন? আপনি এমপিদের কথা বক্তব্য শোনেন তো। অলমোস্ট এন্টায়ারলি সরকারি দলের কোনো এমপি বাজেট নিয়ে কোনো সিরিয়াস কনভারসেশন নাই। বিরোধী দলের একই অবস্থা, জীবিত বাবারে শহীদ মুক্তিযোদ্ধা বানায় দেয়, তারপরে ওভেন চায়, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন চায়, আবার আধা সরকারি এক এমপি সামনের কাতারে বসে আবার পর্দা কিনা দেয়, প্রধানমন্ত্রীর কয় ওয়াশিং মেশিন কিনে দিতে। মানে এটা একটা ফাইজলামির জায়গা। বাজেট সেশন, একটা রাষ্ট্র আগামী 1 বছর কি ইনকাম করবে, কি খরচ করবে, আমার জাতি কিভাবে চলবে না চলবে, বাজার ম্যানেজমেন্ট, ব্যাংক কিভাবে চলবে না চলবে, এই বিশাল কনভারসেশনে আপনি কি ধরনের ফালতু আলোচনা করতেছেন? মানে যারা রিক্সায় চড়তো তারা, ভাই এটা পল্টনে এসে কর না, এটা তো সংসদের বক্তব্য না, এটা পল্টনের বক্তব্য, বলেন না। আপনি এই বক্তব্য অন্য জায়গায় দিচ্ছেন কেন? প্রতি মিনিটে যেখানে 2 লাখ 2.5 লাখ টাকা রাষ্ট্রের ট্যাক্স পেয়ারদের টাকা খরচ হয়, সেখানে আপনি এসব ফালতু কথা বলতে গেছেন। ধর্মের পক্ষে বিপক্ষে, কে কয়টা করোনার আয়াত জানে না জানে, আবার স্পিকারকে রুলিং দিতে হয়, এক মন্ত্রী আবার আরেকজনের বক্তব্য এক্সপান্স কেন করছে। মনে আপনার কাছে যেতে চাই, সংসদে কি এই ফালতু আলাপ হয়? সংসদে অনেক সময় ফালতু আলাপ হয় না যে তা না। আমি আমার বক্তব্যে এই কথাটা নিজেই তুলে ধরেছি। মিনিটে 2,72,000 টাকা সংসারদের খরচ আছে। যে মানুষটা, আমি আপনার এখানে কয় টাকা খরচ আপনার এই চ্যানেল চালাতে, তাইতেই তো আমরা হিসেব করে কথা বলি। আর ওখানে যেখানে একজন সংসদ সদস্য মাসে বেতন সব মিলে 1.25 লাখ 1.5 লাখের মতো সব মিলে, নর্মাল আপনার অনারিয়াম হচ্ছে 50-55 হাজার টাকা, সেইখানে সে 1 মিনিটে কথা বললে তার খরচ হচ্ছে 2,72,000 টাকা। তো তার তো হিসাব করতে হবে আমি কি কথা বলবো। আমি আরামে দাঁড়াও সোজা হও বলে আমি দাঁড়ায় কথা বলা শুরু করলাম। ম্যাক্সিমাম সংসদ সদস্য, আপনার বেশিরভাগ বিরোধী দলই এখানে, তারা পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ায়। পয়েন্ট অফ অর্ডারের যে রুলস এবং রেগুলেশন, এটাই তারা মানে না। এটা না মেনে তারা বলতে থাকলো। আমার কথা যে সব মায়ের পেট থেকে তো কেউ জেনে আসে না, শেখার জন্য সময়ের দরকার। বাবা তুমি সময় নাও, দেখো অন্যরা কি করে, তুমি স্টাডি করো, তারপরে তুমি বলো। 1-2টা স্লিপ অফ টাং হতে পারে, আপনার সম্পূর্ণটাই আপনার বড় বড় সিনিয়ররা যদি বলে, এবং মাননীয় স্পিকার তখন কি বলেন যে আপনি যে বললেন এটা তো সংসদ সম্পর্কিত হলো না, আপনার বাইরের কথা তো এখানে চলবে না, আপনি তো এটা তো আপনার পয়েন্ট অফ অর্ডার হলো না। তাহলে আপনার এই যে এতক্ষণ আবার স্পিকারের বলতে, এটা বুঝায় বলতে লাগে আরো 4-5 মিনিট, তাহলে এই যে আপনার টাইম যাবে। আজকে ধরেন আমি সকাল 9টার সময়, 9টায় আমি সংসদে গিয়েছি নোটিশের আপনার সিরিয়াল ধরার জন্য। সেখানে আমি 1 মিনিট 5 মিনিট পেয়েছি। যারা আপনার সিদ্ধান্ত প্রস্তাবের লটারি হয়েছে, লটারিতে যাদের নাম এসেছে, আমরা উপস্থিত থাকার জন্য এখানে 1 মিনিট করে কথা বলতে পারবো। তো আমি হিসাব করলাম যে 3.25 লাখ টাকা যদি মিনিটে হয়, তাহলে 3-5-15 লাখ টাকা আমি দেশের জন্য কথা বলবো। 5টা প্রশ্ন দিতে পারবেন সিদ্ধান্ত, 5টায় আমি 5 মিনিট পাবো। তো এই 5 মিনিটে আমি প্রায় 15 লাখ 12 লাখ 13 লাখ টাকার মতো আমি খরচ করব। তা আমাকে তো বুঝতে হবে আমি কিসের জন্য খরচ করব। আমি তো এই দেশের জন্যই তো খরচ করব। একটা যাইতাই হয়ে গেল, এটা তো হয় না। আমাকে স্টাডি করতে হবে কি নাই আর কি আছে, এটা আমাকে জানতে হবে, এটা আমাকে ওইখানে প্লেস করতে হবে। তো এই জায়গাটায় মাননীয় সংসদ সদস্যরা আপনার অনেক অনেক অপচয় করে। এই অপচয়টাকে যদি লেভেলে আনা যায়, তাহলে অনেকটা এই দেশের আসলে ওই ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল দিয়ে তো একটা সাগর, মহাসাগর হয়। সো এই জায়গাগুলো আমাদের ভুললে চলবে না। এবং এই যে এতক্ষণ যে ফুয়াদ সাহেব বললেন যে কথাগুলো, সেগুলোর আমি কিছু কথা বলতে চাই। যে এই যে বিরোধী দলকে উনি সংসদে গিয়ে শুধু আপনার
গণভোটের কথা বলতে বলতে মানুষ মারা যাবে, 500, 600, 1000 মানুষ মারা যাবে। আপনার দেখেন সব মৃত্যু তো একই রকমের কষ্ট, সব মৃত্যু তো কিছু কিছু মৃত্যু যারা কম বয়সে মারা যায়, এই মৃত্যু তো বাবা মার কাছে যেমন ভার, রাষ্ট্রের কাছেও তেমন ভার। আপনার এই যে বাচ্চাগুলো এতগুলো মারা গেল, আর ওই 2024 সালে যতগুলো মারা গিয়েছে, আপনি দুইটার মধ্যে হিসাব করেন তো, দুইটার মধ্যেও কিন্তু সিমিলার আছে। 1 নম্বর তারা মারা গিয়েছে, 2 নম্বর তারা অনিয়মে মারা গিয়েছে, 700 হ্যাঁ, অনিয়মে মারা গিয়েছে, এবং 3 নম্বর সরকারের এইখানে তার দায় ছিল। এই যে সরকারের দায় মানে কি দেয় সরকার, দেশের মানুষ হতে পারে ইন্ট্রিম সরকার, কিন্তু দেশের মানুষ কেউ তো না করে নেই যে এই সরকার থাকতে পারবে না, সবারই কিন্তু মৌন সম্মতি ছিল। তাহলে সরকার যে এই যে বাহাদুরি দেখায় যে টিকাগুলো নিল না, টিকাগুলো আনলো না, এবং এর আগের সরকার, তার বিচার হোক, আমরা চাই বিচারগুলো হোক, এগুলো নিয়ে কিন্তু যেভাবে সংসদ উত্তপ্ত থাকার কথা সেভাবে কিন্তু আমরা সংসদকে উত্তপ্ত দেখিনি। আমরা আজকে এই যে কথাগুলো বলি, আপনি মনে করেন যে হিজবুত তাহরীর হাওয়ার উপরে আসলো, আপনি এই জায়গাটা যে হাওয়ার উপরে কিভাবে আসলো, কেউ যদি তাকে শেল্টার না দেয়, কেউ শেল্টারটা কে দিচ্ছে? আমি ওই হিসাবটা করি, ওই শত্রু মানে আমার বন্ধু, আমার কাছে হিসাবটা এরকম মনে হয়। তো আমি শত্রুতাকে করার জন্য আমি আরেকটা বি টিম, সি টিম, ডি টিম দিয়ে করাচ্ছি, আমার তো সমস্যা নাই। আপনি আমাকে বলেন, বাংলাদেশে অনেক নাস্তিক আছে মৌলবাদকে সাপোর্ট করছে, আপনি কি এটা বিশ্বাস করেন যে এটা কিভাবে সম্ভব? আমি নাম ধরে ধরে বলতে পারবো, বাট আমি বলতে চাচ্ছি না নাম ধরে, আপনিও জানেন আমিও জানি কেন করে, তাদের স্বার্থটা কি। চরম আস্তিক আর চরম নাস্তিক দুটো মিলে কিভাবে? আমার হিসাব মিলে না। এটাও যেমন হচ্ছে, এটাও যেমন হয়েছে, তো আর এটা তো মৌলবাদ এটা তো হতেই পারে। তো এই জিনিসগুলো, আমি যে খাল কেটে কুমির আনছি, কুমির কিন্তু খাবার শত্রুকে খেয়ে দে আর কিছু না পেলে আমাকেই খাবে, এটাই স্বাভাবিক, এটা আমাকে বুঝতে হবে। যত রকমের কাহিনী কথা বলি না কেন, আপনার শেখ হাসিনা সারা বিশ্বে বলছে কি, দেখেন সারা বিশ্বে বলছে আমাকে যদি না রাখো তাহলে বাংলাদেশ কিন্তু তালেবান হয়ে যাবে, বাংলাদেশ মৌলবাদ হয়ে যাবে, মৌলবাদের উত্থান হবে। ওই একটা কি করছে, ওরকম ধরছে কোনখানে কোন হোটেল, কোনখানে কোন বাসা, এরকম দেখা গেছে সিলেটে এইসব করতে করতে 3 মাসের একটা বাচ্চা পাইছে, আর 90 বছরের একটা বৃদ্ধ পাইছে, আর কাউরে পায় নাই। 3 দিন ব্যাপী কি করেছে। তা এই যে এই জায়গাগুলো করতে করতে কি হয়েছে, আজকে শেখ হাসিনা যখন ধ্বংস হয়ে গেছে, তারা কি এটা বাঁচাইতে পারছে? ওই যে বলেন না যে জয় কালে ক্ষয় নাই, মরণ কালে ওষুধ নাই। সবাইকে আপনি আজকে যা করবেন, আপনাকে ইতিহাস এটাই বলে, আপনাকে নেচার অফ রিভেঞ্জ, আপনার এটার আওতা হইলেও আসতে হবে, এটার আওতা। শেখ হাসিনা কোনোদিন কল্পনা করছে তাকে এইভাবে চলে যেতে হবে, তার দল 2 বছরে একটা ভালো মতো জানান দিয়ে মিছিল করতে পারবে না? এটা কি সে কোনো সময় ওই যাওয়ার আগের দিন পর্যন্ত কল্পনা করছে নাকি? অথচ হইছে। তো এইখান থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে। আমরা স্বল্প সময়ের জন্য কিছু মানুষকে কিছু সময় বোকা বানাতে পারি, সারা জীবনের জন্য বোকা বানাতে পারি না। চরম বোকা একটা সময় চালাক হয়ে যায় বিপদে পড়ে। তো অতএব সরকারে আসছেন, বিএনপির সরকারি দল হওয়ার কথা ছিল, কিন্তু আজকে যারা বিরোধী দল হয়েছে তাদের কথা ছিল না, তাদের এটা অনেক বড় পাওয়া। তো তারা পেয়েছেন, এটাকে নষ্ট করেন না। এই যে যখন নাপা খাওয়ার সময়, প্যারাসিটামল খাওয়ার সময় আপনি তখন অ্যান্টিবায়োটিক খাওয়াই দিচ্ছেন, কুইনাইন খাওয়াই দিচ্ছেন, তারপরে যখন কুইনাইনের সময় আসবে আপনি কি খাওয়াবেন? আপনার তো শরীরে কোনো ওষুধ কাজ করবে না। তো এই জিনিসটা আমাদের সবাইকে বুঝতে হবে। আপনি দেখেন বাজেট পেশের দিন ঠান্ডা মাথায় আপনার বিরোধী দলীয় সবাই থাকলো, একটা শব্দ করে নাই সংসদের ভিতরে। আমি তো খুব খুশি। আরে ভাই, বাইরে বের হয়ে দেখি ওইখানে নেট খুব একটা কাজ করে না, পায়ও না ধরিও না। হ্যাঁ, বাইরে বের হয়ে দেখি যে বাইতুল মোকাররমে যেভাবে আওয়ামী লীগ বা বিএনপি একসময় মিছিল করতো, আমি অস্বীকার করবো না, করতো ঠিক ওইভাবেই, মানি না মানবো না একটা মিছিল হয়ে গেছে। তাহলে লাভটা কি হলো? আপনার প্রতিবাদ করার সময় ছিল, আপনি তো আর্গুমেন্ট করতে পারতেন, আপনি তো ওইখানে সব সিদ্ধ আপনি ওয়ার্ক আউট করতে পারতেন। আপনি ওইসবের কোনো ধার ধারলেন না, ওইখানে ঠান্ডা মাথায় থাকলেন, বাইরে আপনি মিছিল করাইলেন। তো এই যে খুদ আমির প্রধান যখন বলে যে এই সরকারের থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছে, এই সরকারকে কোনো মতোই রাখা যাবে না, তো এটা বলার তো সময় এখন আসে নাই। এটা আপনি 4 বছরে বলতে পারেন। আসার চেষ্টা করবো, আমি একটু যাচ্ছি আপনার কাছে। আপনিও কি মনে করেন যে হিজবুত তাহরীরকে রাজনৈতিক শেল্টার দেওয়া হচ্ছে এবং চরম আস্তিক এবং নাস্তিক মিল হয়ে গেছে? হিজবুত তাহরীরকে শেল্টার দিচ্ছে না, এটা খুঁজে বের করবার দায়িত্ব কার?
আমাদের বিরোধী দলের এই কাজটা করবে কে? আমি বলছি আপনি মনে করেন কিনা? না, এটা মনেই করি না, এটা বোগাস কথা। এটা হচ্ছে হিজবুত তাহরির সম্পর্কে না জানা এবং জামায়াতের সহ বাংলাদেশের মানে ধর্মীয় রাজনৈতিক দলের যে ডক্টরিন সম্পর্কে না জানা আর কি। ফান্ডামেন্টালি তার সাথে আইডিওলজিক্যাল পার্থক্য আছে। তারা যে ধরনের রাষ্ট্র প্রকল্পে বিশ্বাস করে এবং আজকের বিরোধী দল, প্রধান বিরোধী দল যে রাষ্ট্র প্রকল্পে বিশ্বাস করে, এটা ফান্ডামেন্টালি ডিফারেন্ট জায়গা। এবং ডিফারেন্ট জায়গা হওয়ার কারণে যেটা হয়েছে, হিজবুত তাহরির একটা বড় মানে ডিফারেন্সের জায়গা হচ্ছে সে কোনো বর্ডার মানে না। সে চায় সারা দুনিয়ার মুসলিম রাষ্ট্র মিলে সে একটা খেলাফত করবে। সে সংবিধান মানতেছে না, কোনো রাষ্ট্রের সংবিধানকে সে মানতেছে না। তো যদি কেউ সীমানা না মানে, কেউ যদি সংবিধান না মানে, তাহলে আমার যে জাতি রাষ্ট্রের প্রকল্প যেটা, যেখানে আমরা বাস করি, তাহলে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে চলে যাচ্ছেন, সংবিধানের বাইরে চলে যাচ্ছেন, তাহলে সেখানে আপনার রাজনীতি করবার অধিকার নাই। কারণ এই রাষ্ট্রের রাজনীতি করতে হলে কি করতে হবে? এই রাষ্ট্রের সীমানা সংবিধান তো মেনে চলতে হবে। এটা তো একেবারে বেসিক রুল আর কি সভরেন্টির জায়গায়। এবং এইটা তার একটা ধর্মীয় ডক্ট্রিনের জায়গা। এবং যে কারণে যেটা হয়েছে, পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশই তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। পশ্চিমেও অনেক দেশে কার্যক্রম নিষিদ্ধ আছে, বাট পশ্চিমের অনেক দেশে তারা আবার কাজ ফাংশনও করতে পারে। কারণ পশ্চিমের দেশগুলো যেহেতু উদার গণতান্ত্রিক রাষ্ট্র, তারা মনে করে যতক্ষণ পর্যন্ত তারা ভায়োলেন্ট হচ্ছে না, সশস্ত্র হচ্ছে না এবং আমার বড় ধরনের সিকিউরিটি ঝুঁকি নাই, ততক্ষণ পর্যন্ত তারা নিষিদ্ধ করবে না। ব্রিটিশ পার্লামেন্টে এটা নিয়ে লম্বা তর্ক হয়েছে, আমার মনে আছে আমরা যখন সেখানে ছিলাম। এবং আমি অ্যাক্টিভলি তাদের কার্যক্রম দেখেছি, তাদের লিটারেচার আমি নিজে পড়েছি আপাদমস্তক। তাই এটা প্র্যাকটিক্যালি পসিবল না শেল্টার দেয়া। প্রশ্ন হচ্ছে দিতে পারবে কে? সংস্থাগুলো দিতে পারবে। খেলতে চাইলে খেলতে কে পারবে? নাগরিক দল, ছোটখাটো এন্টিটি এইটা খেলতে পারবে না। প্রশ্ন হচ্ছে এইটাই হলো সরকারের দায়িত্ব। সরকার যদি 2004-5-6 মানে এত ভোগান্তির পরেও যদি এই ফেনোমেনাকে হালকা করে নেয় এবং এ দায়ী সে দায়ী, জজ মিয়া নাটকের দিকে চলে যায় যে জামাতরা এখন জজ মিয়া বানানো, তাহলে যেটা হবে, দিন শেষে তার ভোগান্তি আছে, সে সারা দুনিয়াতে এটার কারণে সমালোচিত হবে, কন্ডেমড হবে এবং এই ভূ রাজনীতির জায়গায় প্রতিবেশীদের সাথে সম্পর্ক নষ্ট হবে। তাই আমরা চাচ্ছি কোনো গ্রুপকে এটার সাথে ইমিডিয়েটলি ব্লেম না করে ইনভেস্টিগেট করা দরকার। গোয়েন্দা তথ্যের উপরে ভিত্তি করে নজরদারি বাড়ানো দরকার। এলিমেন্টগুলোকে বের করা দরকার, কারা সেগুলো করছে, লক্ষ্য কি, কি জানান দিতে চায়, মেসেজ কি, এতে আমার সিকিউরিটির ঝুঁকি কি পরিমাণ তৈরি হচ্ছে, এইটা হচ্ছে সরকারের দায়িত্ব। এবং সেই